আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক, জনাব তারেক রহমান সাহেবের সাম্প্রতিক একটি কর্ম কাজ বেশ আলোচিত হচ্ছে। তারপর তার একটি অ্যাপিয়ারেন্স একেবারে সাম্প্রতিক সময়, সেই অ্যাপিয়ারেন্সটিও নিয়েও বেশ আলোচনা সমালোচনা হচ্ছে। যেহেতু তিনি একটি দলের শীর্ষ নেতা এবং তার দলের পক্ষ থেকে বলা হচ্ছে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, এবং নির্বাচন হয়ে গেলে যেভাবে নির্বাচন হোক তার দল ক্ষমতা আসবে বলে বিএনপি নেতাকর্মীরা শতভাগ বিশ্বাসী, 100%। আর বিএনপি ক্ষমতা আসলে শতভাগ তিনি দেশের প্রধানমন্ত্রী হবেন, আর লন্ডন থেকে তিনি প্রধানমন্ত্রী রূপে এয়ারপোর্টে নামবেন। এটি মোটামুটি এখন বিএনপি লোকজন ধরিয়ে নিয়েছে, এর বাইরে কোনো কিছু হবে না। তো সেই দিক থেকে তার ইমেজ, তার ব্যক্তিত্ব এবং তার সব কিছু যেন একটা রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করে। তিনি যেন প্রধানমন্ত্রী হিসেবে ঠিক একটা রেকর্ড তৈরি করতে পারেন উদারতায়, মহানুভবতায়, প্রেমময়তায় এবং ঔদার্যতায়। এই জন্য তার যারা সহযোগী রয়েছেন, তার যারা উপদেষ্টা রয়েছেন, অ্যাডভাইজার রয়েছেন, তারা নিশিদিন মানে রাতে এবং দিনে ব্যাপক পরিশ্রম করছেন। নেতার জন্য ভাষণ রেডি করা, নেতার জন্য ফেসবুক স্ট্যাটাস রেডি করা, নেতার মুড যেন স্বাভাবিক থাকে, এই জন্য তাকে নানা রকম প্রণোদনা দেওয়া থেকে শুরু করে তার যারা লোকজন আছেন, কাছের মানুষ, তারা নিঃসন্দেহে নির্ঘুম রাত কাটাচ্ছেন। এবং সেটা বোঝা যাচ্ছে লন্ডনে তার আশেপাশে যারা আছেন তারা, এবং লন্ডনে ছিলেন তার দুজন উপদেষ্টা, বাংলাদেশে আছেন, তাদের কর্মকাণ্ড এবং জনাব তারেক রহমান সাহেবের যারা ঘনিষ্ঠ লোকজন রয়েছেন তাদের তৎপরতা দেখলে মনে হচ্ছে যে জনাব তারেক রহমান সাহেবকে বাংলার সিংহাসনে বসিয়ে একটা নতুন ইতিহাস রচনা করার জন্য এবং বিএনপি যেন দীর্ঘমেয়াদে বারবার জনগণের ভোটে নির্বাচিত হতে পারে সেই প্রচেষ্টা তারা করে যাচ্ছেন। কিন্তু এই যে আমাদের দেশে যেগুলো লোক আছে, মানে যারা সর্বাবস্থায় খুঁতখুঁতে এবং কোথাও কোনো ত্রুটি আছে কিনা, খুঁত আছে কিনা সেগুলো খুঁজতে থাকে, এরকম লোকের সংখ্যার তো অভাব নেই। আর আগের থেকেই জনাব তারেক রহমান সাহেবের জাতশত্রু শেখ হাসিনা ছিলেন। আওয়ামী লীগের যারা লোকজন আছেন তারা তো বলতে গেলে মানে কোনো অবস্থাতেই তারেক রহমান সাহেবকে মেনে নিতে একেবারে নারাজ। তারা দরকার হলে দরজা খুলে সকালবেলা যে কোনো জিনিস দেখতে প্রস্তুত, বা সকালবেলা ঘুম থেকে উঠে তাদের কানের কাছে যে কোনো শব্দ তারা শুনতে ইচ্ছুক। কিন্তু তাদের কানের কাছে যদি বলা হয় তারেক রহমান, আওয়ামী লীগের লোকজন ওরে বাবা গো, ওরে মা গো বলে গড়াগড়ি শুরু করবেন। মানে এটা তাদের কাছে একটা বিরাট মানে অত্যাচার। এবং আওয়ামী লীগের যে লোকজন যারা এখন জেলখানাতে আছেন, মানে তাদেরকে যদি শাস্তি দিতে চান ডক্টর মোহাম্মদ ইউনূস, তাহলে একটা কাজ করতে পারেন, আমি যেটা জানি, তাদের পুরো রুম সেখানে তারেক রহমানের ছবিগুলো টানিয়ে দেওয়া হোক এবং বলা হবে যে এই ছবিতে কোনো অবস্থাতেই কোনো আসর দেওয়া যাবে না, যদি আসর দেওয়া হয় তাহলে এই শাস্তি হবে। সেকেন্ড থিং হলো তাদেরকে 3 বেলা খাবারের আগে এবং খাবারের পরে তারেক রহমান সাহেবের ভাষণ তাদেরকে শোনানো হোক। আপনি গিয়ে দেখবেন 1 সপ্তাহের এই থেরাপিতে আওয়ামী লীগের লোকজন পুরো কাপড় চোপড় নষ্ট করে জেলখানাতে তারা একেবারে হাসপাতালে ভর্তি হয়ে যাবে, তাদেরকে আর আনতে পারবেন না, এর চেয়ে শাস্তি আর তাদের কাছে নেই। এরকম অবস্থা তারেক রহমান সম্পর্কে আওয়ামী লীগের যারা লোকজন তাদের অ্যালার্জি, এটা আপনি লিখে রাখেন, এটাই অবস্থা। তো সেটা আরও ইদানিংকালে আরও বেড়ে যাচ্ছে, কারণ সতীনের পুত্র যদি মোটাসোটা হয় সেক্ষেত্রে অন্য সতীনের যেভাবে একটা চুলকানি হয়, তদ্রুপ রাজনীতির যারা প্রতিপক্ষ, শত্রু, তাদের জীবনে যদি সুখ হয় তাহলে নিজের যে দুর্ভোগ দুর্দশা তার চেয়ে তো ওই সুখ তাদের কাছে অসহ্য হয়ে যায়। আওয়ামী লীগ এখন দৌড়ানির উপর আছে, বেদানির উপর আছে, কিন্তু এটা তাদের কাছে যতটা না কষ্টের, তার সাথে বড় কষ্টের হলো তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হচ্ছেন। এবং তারেক রহমান সাহেব যেদিন প্রধানমন্ত্রী রূপে শপথ নেবেন সেদিন আপনি দেখবেন যে দিল্লিতে শেখ হাসিনার বাসায় কি হয়, কি যে ঘটবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। শেখ হাসিনা যেদিন ক্ষমতা হারিয়ে তিনি হেলিকপ্টারে উঠেছেন, ওই বেদনা তার কাছে যতটা না নির্মম, ওই স্মৃতি তার কাছে যতটা মানে কষ্টের, কিংবা তার 32 নম্বর ভেঙে ফেলা হয়েছে ওটা তার কাছে যতটা কষ্টের, তার চেয়ে বেশি কষ্টের হলো যেদিন তিনি দেখবেন যে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী রূপে শপথ নিয়েছেন এবং শেখ হাসিনা যে আসনটিতে বসেছেন সেই আসনে তারেক রহমান সাহেব বসে সরকারি দলিল দস্তাবেজে স্বাক্ষর করছেন। এটা তার জন্য অতি কষ্টের। এই কারণে কি হচ্ছে, তারেক রহমান সাহেবকে পচানোর জন্য, ছোট করার জন্য বিএনপির লোকজন প্রাণান্ত চেষ্টা করছে। একইভাবে জামাতের যারা লোকজন আছেন, অন্যান্য যারা লোকজন আছে যারা হাইডেন এনিমি, তারাও কিন্তু তারেক রহমান সাহেবের মানে নিয়ে নানা রকম তারা ন্যারেটিভ তৈরি করে ফেলছেন। এখন আমি দেখলাম যে তারেক রহমান সাহেব যে একজন সামরিক কর্মকর্তা, ডিজিএফ একজন সামরিক কর্মকর্তা, তার সঙ্গে তিনি একটা সময় অনভিপ্রেত আচরণ করেছেন, আনএক্সপেক্টেড, অশোভনীয়।
তারপরে শোভনীয় ছিল না, আপত্তিকর। তো সেটাকে তিনি স্মরণ করেছেন এতকাল পরে। ভদ্রলোক একজন মেজর জেনারেল, তার নাম রুমি, এবং সেই রুমি সাহেবের সঙ্গে তিনি খারাপ আচরণ করেছিলেন একদিন। কি করেছিলেন সেটা বলেননি, তবে খারাপ আচরণ করেছিলেন। তার জন্য তিনি প্রথমত সরি বলেছেন, আমি দুঃখিত। তারপর বলেছেন যে এই বিষয়টি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য তিনি অনুরোধ করেছেন। একেবারে ডাইরেক্ট ক্ষমা, অ্যাপোলজি চাওয়া, সরি এবং অ্যাপোলজি। তা তিনি এখানে সরি বলেছেন, অ্যাপোলজি বলেছেন। তা আমাদের দেশের যে সংবাদপত্রগুলো, বিশেষ করে যারা সবসময় একটা ব্যালেন্স করে চলে, এখন তারেক রহমান সাহেব এই যে ক্ষমা চেয়েছেন, এটা কোনো পত্রিকা আসেননি, তিনি দুঃখ প্রকাশ করেছেন, সরি বলেছেন। এটা প্রথম আলো থেকে শুরু করে অন্যান্য পত্রিকায় এসেছে। কিন্তু আপনি যদি তার শব্দগুলো উচ্চারণ দেখেন, তাহলে তিনি প্রথমে সরি বলেছেন এবং বিষয়টির জন্য তিনি ক্ষমা প্রার্থনা করেছেন, তারপর আবার সরি বলেছেন, অ্যাগেইন সরি বলেছেন। এখন বক্তব্য হলো যে তারেক রহমান সাহেব যেখানে ক্ষমা চেয়েছেন, আমরা সেখানে সেটাকে সরি বলছি কেন? তিনি কি ক্ষমা চাইতে পারেন না? তার সম্মান, মান, মর্যাদা, আমাদের পত্র পত্রিকাগুলো যেখানে তারেক রহমান সাহেব নিজে ক্ষমা প্রার্থনা করছেন, তিনি বিনয়ী হচ্ছেন, আর আমরা তাকে অহংকারী বানিয়ে দিচ্ছি যে ওই পদে থেকে ক্ষমা চাওয়াটা শোভনীয় নয়, তিনি শুধু সরি বলেছেন। তো এই হলো আমাদের পত্র পত্রিকার তেলবাজি। দ্বিতীয়, যে এখানে ওই যে ডিজিএফআই যে একজন মেজর জেনারেল, তিনি এই সময়টাতে আগে অপমানিত হওয়ার পরেও তিনি এরকম একটি অনুষ্ঠানে কেন গেলেন? তার কি লাজ লজ্জা নেই? যদি কারো দ্বারা কেউ অপমানিত হয়, এবং এত বছর, আজকে তো না, এই অপমান তিনি হয়েছেন 20 বছর। তো 20 বছর আগে এই অপমানিত হওয়ার পর 20 বছর পরে তিনি ক্ষমা চেয়েছেন। যদি ঘটনাটা এমন হতো যে তিনি সেখানে উপস্থিত নেই, তারেক রহমান সাহেব অন্যান্য যারা কর্মকর্তা, সামরিক সাবেক কর্মকর্তা উপস্থিত হয়েছেন, তাদের মাধ্যমে তিনি খোঁজ নিলেন যে ওই এক কর্মকর্তা তিনি কি আছেন? নেই। এখানে এসেছেন? আসেননি। তাহলে আমার সালাম দিবেন, আই এম সরি, বা আমি সেদিন যে আচরণ করেছিলাম তার কাছে গিয়ে আমার পক্ষ থেকে আমার যে ক্ষমা চেয়েছি এটা তাকে পৌঁছে দেবেন। এটি ওই অফিসারের যে আত্মমর্যাদা বোধ আছে, সম্মান বোধ আছে, এটা মনে হতো। কিন্তু যেহেতু তিনি একজন দলীয় পান্ডা হিসেবে, এই মেজর জেনারেল রুমি সাবেক দলীয় পান্ডা হিসেবে, তারপরে দলীয় একজন যাকে বলা হয় তাবেদার হিসেবে, তারেক রহমান সাহেবের কর্মী হিসেবে, আরও যদি বলেন সেবক হিসেবে, আরও যদি বলেন, আর বললাম না, তিনি সেখানে উপস্থিত হয়েছেন অবনত মস্তকে তার নেতার প্রতি আনুগত্য দেখানোর জন্য। তো সেখানে আসলে তার কাছে ক্ষমা চাওয়ার তারেক রহমান সাহেবের কোনো প্রয়োজন ছিল না, এর মধ্যে কোনো উদার্যতা নেই। আর তার যদি আত্মমর্যাদা বোধ থাকতো, আত্মসম্মান বোধ থাকতো, এবং তারেক রহমান সাহেবের সেই দিনের বক্তব্যে তিনি যদি আহত হতেন, তিনি ভুলেও সেখানে যেতেন না। একজন মেজর জেনারেল এইভাবে